ওয়েলকাম ব্যাক। আর যে উপেন্দ্র জেনারেশনকে নিয়ে বারে বারে বলা হয় এই জেনারেশন কিছু কাজের নয়, কোনো কিছু করতে পারে না, সেই জেনারেশনই আজকে নেপালের সরকার উল্টে দিল। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তাকে বাধ্য করে দিল জেনজিরা তার নিচের পদ থেকে ইস্তফা দিতে। প্রোটেস্ট এতটাই বেড়ে গেছে যে প্রধানমন্ত্রীর ঘরেও আগুন লাগিয়ে দিয়েছে। পার্লামেন্টও আজ আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। অর্থমন্ত্রীকেও রাস্তাতে টেনে এনে জুতোতে মেরেছে প্রোটেস্টাররা। এই সঙ্গে মৃত্যু হয়েছে এক্স নেপাল পিএম ওয়াইফের, যখন তার ঘরে আগুন লাগিয়ে দেয় প্রোটেস্টাররা। প্রশ্ন এটাই উঠছে যে এত বিক্ষোভ, এত দাঙ্গা, এর কারণ কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যানের কারণে? না, এর কারণ পুরো উল্টো। এর পেছনে রহস্য কঠিন সত্যি আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। গল্প শুরু 8 সেপ্টেম্বর 2025 থেকে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার লোকের ভিড় শুরু হয়। এদের মধ্যে বেশিরভাগ লোক 20 থেকে 25 বছরের যুবক। এদেরকে জেনজি বলে। কেউ স্কুল ইউনিফর্ম পড়েছিল আর কেউ কলেজ শুরু করেছিল হাবি নেপাল বলে একটা এনজিও। এই প্রোটেস্টার কাঠমান্ডুর মধ্যে ছিল। মাইতি ঘাট মন্ডল থেকে পার্লামেন্টের দিকে ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছিল। নেপালের প্রোটেস্ট পুরোপুরি নন ভাইলেন্ট আর সুরক্ষিতই ছিল। সরকার থেকে পুলিশদেরকে ডিউটিতে লাগানো হয়েছিল প্রোটেস্টদেরকে থামানোর জন্য। আর পুলিশ ওয়াটার ক্যানেল, ডিয়ার গ্যাস, রাবার বুলেটস ব্যবহার করতে শুরু করেছিল। দেখতে দেখতে পুলিশ আর প্রোটেস্টের মধ্যে ক্র্যাশ শুরু হয়ে গেছিল। কিছু প্রোটেস্ট পার্লামেন্টের কমপ্লেক্সের ভিতরে ঢুকেছিল। তারপরে পুলিশ যা করলো গোটা দেশ দেখে হয়রান হয়ে গেল। পুলিশ ওপেন বুলেট ফায়ার শুরু করেছিল প্রোটেস্টের উপরে। এখানে 19টার মতো মানুষ মারা গেছে আর 400রও বেশি মানুষ আহত হয়েছিল। তার মধ্যে একজন 12 বছরের বাচ্চাও ছিল। এখানে কোন রকম রাবার বুলেটস ব্যবহার হয়নি, এখানে ডাইরেক্ট লাইভ বুলেটস ব্যবহার করা হয়েছিল। এরকম কথা শুনে কেউ চুপচাপ বসে থাকে। জনতারা শুনতে পায় লোকেদের ভিড় আরো রাস্তায় বাড়তে থাকে। ধীরে ধীরে প্রোটেস্টের সংখ্যা অনেক বেড়ে রাস্তায় ভর্তি হয়ে যায়। সরকার কারফিউ লাগার কন্ট্রোল রাখার জন্য 3টা থেকে 1:45 অবধি কারফিউ লাগার চেষ্টা করে, কিন্তু প্রোটেস্টের ভিড় আরোই বেড়েই চলে। কাঠমান্ডু ছাড়াও পোখরা, বুটবল, ভরতপুর নামক এইসব শহরে প্রোটেস্ট শুরু হয়ে গেছিল। এই প্রোটেস্টের পেছনের কারণ যেগুলো সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যান্ড ফর নেপাল। আসলে বন্ধুরা, এটা একটা কারণ হলো, এর থেকে বড় কিছু কারণ আছে, যেমন হচ্ছে কারাপশন আর বাড়তে থাকা বেরোজগারি আর মন্ত্রীদের নেপোটিজম। এর আগে পয়েন্ট সোশ্যাল মিডিয়া অ্যাপের নভেম্বর 2023 থেকে শুরু। মিনিস্ট্রি অফ কমিউনিকেশন কোম্পানিকে রেজিস্টার করার জন্য ম্যান্ডেটরি রেজিস্টার করে লোকাল এস্টাবলিশ পাবলিক করার কথা বলেছিল। আর নেপাল সরকার বলেছিল ফেক নিউজ, হেট, ফ্রড আর বাকি ক্রাইমকে থামানোর জন্য আমরা এইসব করছি। এইসব জিনিসকে নিয়ে 5টা পাবলিক নোটিশ দিয়েছিল সরকার। তাদের মধ্যে সব থেকে বড় কোম্পানি কোনো একটা বড় জায়গাতে রেজিস্ট্রেশন করা হয়নি। তাদের শুধু একটাই রেজিস্ট্রেশন করা ছিল বড় কোম্পানি, সেটা হচ্ছে চায়না টিকটক। সুপ্রিম কোর্টে রেজিস্ট্রেশন না করা প্ল্যাটফর্মগুলোকে ব্যান করার জন্য অনুমতি দিয়ে দিই। 5 আগস্টেরই কথা, সরকার থেকে নোটিশ দেওয়ানো হয়েছিল যে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাপগুলোকে রেজিস্ট্রেশন করা, নইলে সরকার থেকে ব্যান লাগানো হবে। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া কোম্পানি নিজেদেরকে রেজিস্ট্রেশন করেনি, তার কারণে 26টারও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাপস দেশ থেকে ব্যান হয়ে গেছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাট আরও বিভিন্ন অ্যাপ। যারা বলছিল সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে নিজের কন্ট্রোলে রাখা আর জনতার আওয়াজকে চেপে রাখার জন্য। Banned by the government. Extremely, it is against our freedom of speech, and they want to control us just like a dictator. মিডিয়াতে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কারাপশন আর সরকারের নেপোটিজমের এক্সপোজ করছিল। আসলে নেপালের ইয়ং পপুলেশন বেরোজগারি, কারাপশনের জন্যই এত রাগ। ভেবে দেখো, নেপালের ইউথ আনএমপ্লয়মেন্ট রেট 2024-এ 20.82%। এখানে 10 জন লোকের মধ্যে 8 জন লোকই বেরোজগার। এখানে নতুন জব খুব কমই ক্রিয়েট হয়। নতুন কাজের জন্য তাদেরকে অন্যান্য দেশে সার্ভাইভ করতে হয়। হাজার হাজার লোক তো শুধুমাত্র টাকা কামানোর জন্য ইউক্রেন রাশিয়ার ওয়ারের মধ্যে যুদ্ধ করতে চলে গেছে। ফেব্রুয়ারি 2024 অব্দি 15,000-এরও বেশি লোক তারা রাশিয়ান মিলিটারিকে জয়েন করে, আর তাদেরকে 2-1 সপ্তাহ ট্রেনিং এর পরে যুদ্ধের ক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হতো। यता रसियामा आएको 2 महिना पुरा भयो लगभग। अनि मैले चाहिँ रसियामा आएर चाहिँ धेरै दुःख पाएँ। त्यही नै हो। अनि त्यहाँ चाहिँ धेरै गाह्रो छ हामीलाई सर्भाइभ गर्नको लागि। আর এই কারণের জন্য রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যে কিছু নেপালি সিটিজেন মারা যায়। জীবনের রিস্ক জেনেও তারা রাশিয়া যায়, কারণ তাদের জন্য নেপালের জব অপরচুনিটি এতই কম। রাশিয়া মিলিটারি জয়েন করার জন্য তাদেরকে লুকাইটিভ অফার দেয়।
নেপালি ফাইটারদের কথায় ধরতে গিয়ে তারা বোনাস আর স্যালারি নিয়ে $4 লাখ পেত। নেপালি রুপিসে কনভার্ট করলে 5 লাখেরও বেশি পেত। এদের এত সার্ভাইভ দেখে যদি নেপালের পলিটিশিয়ান কিছু সিম্পতি দেখাতো, একটু দয়া দেখাতো, তাহলে হয়তো সিচুয়েশন এতটাই খারাপ হতো না। কিন্তু হলো তার উল্টো। নেপালের পলিটিশিয়ানের ব্যাটা তার লাক্সারি লাইফকে শো অফ করতে শুরু করলো। एकातिर नेपाली नेताका छोराछोरी र नाति नातिनाहरूले कति आरामदायी जीवन बाँचिरहेका छन् भन्ने देखाउने तस्बिरहरू, जसमा उनीहरूको विदेश ट्रिप, शानदार पार्टी अनि महँगो सामान। সোশ্যাল মিডিয়ায় যখন তাদের লাইফস্টাইলকে দেখলো, নেপালে আওয়াজ তুলতে শুরু করে, তা হ্যাশট্যাগ নেপোকে ট্রেন্ড করতে লাগলো। যখন সোশ্যাল মিডিয়ায় অ্যাপগুলোকে ব্যান্ড লাগিয়ে দিল, তখন টিকটকে ফ্ল্যাট করতে লাগলো নেপালি ইউথেরা। এই ভিডিওগুলোতে শুধুমাত্র সাধারণ একটা কম্পারিজন দেখা দিয়েছিল যে নেপালি সাধারণ মানুষের সার্ভাইভ আর ভিআইপি নেতাদের লাইফস্টাইল। নেতাদের ছেলেমেয়েরা ডিজাইনার কাপড়ে ঘোরে আর লাক্সারি গাড়ি শো অফ করে। হ্যাশট্যাগ নেপোকিড নেপো বেবি টিকটকে ট্রেন্ড করতে শুরু করলো। 28 সেপ্টেম্বরে প্রোটেস্ট হওয়া একটা পেপারে লিখেছিল, পলিটিশিয়ানের ছেলেমেয়েরা বিদেশ থেকে আসে গুচির ব্যাগ নিয়ে, সাধারণ মানুষেরা ফেরত আসে কফিন আর তাঁবুতে। এই রাশিয়া ইউক্রেনের ওয়ারের মধ্যে মারা যাওয়া নেপালের দিকে সরাসরি ইশারা করেছিল।